ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকটা ভিডিওয়ে আপনাদের থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত। আজকে আমার একটা গবেষণালব্ধ রিসার্চ ওয়ার্ক নিয়ে আপনাদের কাছে এসেছি। সমাজ মাধ্যমে এই মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে নানা ভিডিও নানা লোকে করেছেন, কিন্তু এই সূত্রটা কেউ বলেননি, সেটা আজকে বলবো। এটা মূলত যারা মধ্যবয়সী এবং সিনিয়র সিটিজেন তাদের জন্যে এই গবেষণাটা আমি করেছি। অর্থাৎ শীত গেলেও বসন্ত আসছে, সবই ঠিক, তবু এখনও আমাদের ঝুঁকি সংক্রান্ত যে ভয় ভীতি সেটা কাটেনি। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটের যে ভীতি, ঝুঁকির যে ভয়, সেটা আমরা কাটিয়ে উঠতে পারিনি। সেই জন্যে কাউকে খুব বড় রকম ঝুঁকি যাতে নিতে না হয়, তার জন্যে আমি আজকে একটা সমাধান নিয়ে এসেছি। প্রথম বলছি মধ্যবয়সী এবং যারা সিনিয়র সিটিজেন, যাদের কাছে 2-5 লাখ টাকা রয়েছে, কারোর 10 লাখ, কারোর 20 লাখ, কারোর 5 লাখ সঞ্চয় হয়েছে পর্যন্ত, সেটা হয়তো ব্যাংকের ফিক্সড ডিপোজিট করা আছে, তাতে ম্যাক্সিমাম 7% ইন্টারেস্ট পাচ্ছেন, এবং যে টাকাটার সুদ আপনার ইমিডিয়েটলি সংসার চালানোর জন্য লাগছে না, যে সুদটা চক্রবৃদ্ধি হারে ব্যাংকে বাড়ছে, আমি সেই ডিপোজিটের কথাটা বলবো। যে সেই ডিপোজিটটা ধরুন কারোর 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকায় মাসে 5,000 টাকার মতো সুদ পাবেন। আমি বলছি না 10 লাখ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে খাটান, আপনি 10 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে কোয়ার্টারলি ইন্টারেস্ট নিন। কোয়ার্টারলি ইন্টারেস্ট নিলে আপনি কোয়ার্টারে 15,000 টাকার মতো ইন্টারেস্ট পাবেন, তার মানে মাসে আপনার 5,000 টাকা। যার 1 লাখ টাকা আছে সে 1,500 টাকার মতো কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবে, মানে মাসে 500 টাকা। আমি বলছি আসল টাকাটা যেমন নিরাপদে আছে ব্যাংকে তেমন থাকুক, তার থেকে যে লাভটুকু পাচ্ছেন আপনি, অর্থাৎ সুদ বাবদ যে আয়টা হচ্ছে, সেটা দিয়েই আমরা প্রথম সিপ করি, মিউচুয়াল ফান্ডে টাকা খাটানো শুরু করি। করে আস্তে আস্তে আমরা সাহসটা বাড়ুক, আমরা দেখি কীরকম রিটার্ন আসছে, তারপরে আমরা আরও টাকা খাটানোর কথা চিন্তা করব। ধরুন একটা 30-40 বছরের ছেলে, তার কাছে 1 লাখ টাকা আছে, সে কি করবে? 1 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবে, তাহলে আমার টাকাটা নিরাপদ থাকলো, আসল টাকাটায় হাত পড়ছে না। তাহলে 500 টাকা তার সুদ হবে মাসে, সেই সুদটা দিয়ে 500 টাকা দিয়ে আমি একটা সিপ করব, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য চালিয়ে যাব। তারপরে 2-3 বছর বাদে সেটা রিভিউ করব, পর্যালোচনা করব, দেখব তার রিটার্ন ব্যাংকের 7%-এর থেকে বেশি আসছে কি না। যদি আসে তাহলে আরও টাকা আস্তে আস্তে আমার যে আয় হচ্ছে, সঞ্চয় হচ্ছে, সেখান থেকে আমি সেখানে আরও টাকা লাগাবো। এটা মূলত আমার মধ্যবয়সী যাদের কাছে কিছু সঞ্চয় আছে, বিশেষত সিনিয়র সিটিজেন যারা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছেন, এদিকে পেনশনের টাকাও পান, তারা হয়তো পেনশন দিয়েই সংসার চালাচ্ছেন, ওই টাকাটা ব্যাংকে ফিক্সড করে রেখে দিয়েছেন। আমি বলছি টাকাটা ফিক্সডেই থাকুক, কিন্তু তার সুদটা ওখানে চক্রবৃদ্ধি হারে না বাড়িয়ে সেটাকে রেগুলার ইন্টারেস্ট পেমেন্ট মোডে নিয়ে আসুন, এনে সেখান থেকে যে সুদটা পাবেন সেটা আপনি
মিউচুয়াল ফান্ডে খাটান। তাহলে আমার আসল টাকাটা সম্পূর্ণ নিরাপদে থাকলো, আসল টাকাতে কোনো ঝুঁকি আমি নিচ্ছি না। দেখো আমি তো সবে শীত ঘুম থেকে বেরোচ্ছি, এখনও আমার সেই রিস্কের ভয় জড়তা রয়ে গেছে। অতএব একবারে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই, ধীরে ধীরে। এই হচ্ছে আমার প্রথম সাজেশন যারা মাঝবয়সী এবং সিনিয়র সিটিজেন তাদের জন্যে। আর দ্বিতীয়ত, যারা নূতন চাকরি করছেন তাদের আমি কি বলেছিলাম, যে সেই বিখ্যাত ফর্মুলা 50-30-20, 50 নিডসে, 30 ওয়ান্টসে, আর 20 সেভিংস করতে হবে। যেমন করে হোক করতেই হবে। আপনি 20,000 টাকা আয় করলে 4,000 টাকা মাসে আপনাকে সেভ করতেই হবে। পারলে যে 30 ওয়ান্টস সকাল্লাদের জন্য যেটা খরচ হয়, সেখান থেকে কিছু পারলে সেভিংসে নিয়ে আসুন। এবার এই যে 4,000 টাকা, আমি বলছি না 4,000 টাকাই আপনি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে খাটান। এর একটা ক্ষুদ্র অংশ, সে 4,000 টাকার ভিতর 1,000 টাকা আপনি দুটো সেভ করুন। 1,000 করে দুটো সেভ করুন। কি 500 একটা, 500 একটা, আর একটা 1,000 টাকা। একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ, বা একটা ইন্ডেক্স ফান্ড, একটা মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, একটা স্মল ক্যাপ। এইভাবে ডাইভার্সিফাইড করুন। আর আমি এর আগেও বলেছি, আজও বলছি, আমরা যখন এই সমস্ত করছি, একে আমরা একটা সংক্ষেপে বলতে পারি ডিএসপি। ডিএসপি মানে ডিতে ডাইভার্সিফাইড। আমি যখনই শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ডে হোক, আমি যখন ইনভেস্ট করব, আমার ইনভেস্টমেন্টটা যেন ডাইভার্সিফাইড হয়। লার্জ ক্যাপে হবে, মিড ক্যাপে হবে, স্মল ক্যাপে হবে, মাল্টি ক্যাপে হবে, ডাইভার্সিফাইড হবে। ডিতে ডাইভার্সিফাইড। এসে যেটা আমাদের সবচেয়ে ভয়ের, সেফটি, আমাকে দেখতে হবে সেফটি কতটা। সেই জন্যে বলছি, প্রথমেই আমার সমস্ত পুঁজি লাগানোর দরকার নেই। থোকে লামসাম 1 লাখ 2 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দরকার নেই। আমরা সিপে করব। আমি সবসময় সিপের পরামর্শ দেব। অর্থাৎ কেন, যদি 20 বছর কি 15 বছর ধরে আপনি 500 কি 1000 টাকা দিয়ে যেতে থাকেন, তাহলে কি হবে? আজকে মার্কেট উঁচু, কালকে আপনার যে 1000 টাকা দিলেন সেটার দাম হয়ে গেল 800, তারপরে আবার সেটা মার্কেট বাড়লো, হলো 1000, তারপর আরেকটু বাড়লো 1100, আবার মার্কেট কমলো 1000। এইভাবে চলতে চলতে এটা দেখা যাবে এক সময় 4000-এ পৌঁছে গেছে, কি 3000-এ পৌঁছে গেছে। অর্থাৎ লং টার্মে আমি জানি যে আমার এটা বৃদ্ধি পাবে। তাহলে সেফটির জন্যই আজকে আমার আশা, যে কারোর যেন থোকে টাকা লোভে পড়ে, আমার কথা শুনে লোভে পড়ে যেন থোকে টাকাটা নষ্ট না হয়। আসল টাকাটা ব্যাংকে নিরাপদ সিন্ধুকে থাকুক, আমি তার থেকে যে ফলটুকু পাচ্ছি, লাভটুকু পাচ্ছি, সেটা আমি শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে খাটাবো। আর পি হচ্ছে পারফরমেন্স। আমাকে দেখতে হবে, ইনভেস্ট করলাম, করে চোখ বন্ধ করে থাকলাম 1 বছর 2 বছর, বছরে অন্তত একবার, যে আমি যে স্কিমে টাকা খাটিয়েছি সেটা রিটার্ন কত এলো, আমি কত টাকা জমা দিলাম আর সেটার কত টাকা রিটার্ন এলো, সেটা আমাকে দেখতে হবে। দরকার হলে সুইচ করে যেতে হবে অন্য ফান্ডে, সেটাকে নজরে রাখতে হবে। বছরে একবার অন্তত আমাকে চেক করতে হবে। আর আমি এর আগেও আপনাদের বলেছি, আমি আপনাদের কঠিন কঠিন কথা বলে, যেটা বেশিরভাগ ইউটিউবে ফেসবুকে যারা এসব নিয়ে বলেন
তারা অনেক কঠিন কঠিন শব্দ বলেন, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী, আলফা কী, বিটা অ্যানালিসিস কী, আলফা অ্যানালিসিস, বিটা অ্যানালিসিস, শার্প রেশিও, পি রিটার্ন, পিটিআর, পোর্টফোলিও টার্নওভার রেশিও, এসব মাথার উপর দিয়ে চলে যাবে, হ্যাঁ, এরিয়ালে ধরবে না। অতএব এসব বলে লাভ নেই। 500, 1000 টাকা, 2000, 5000, 10,000 টাকা সেভ করবেন, তার জন্য এত বোঝার দরকার নেই। যেটুকু বোঝার দরকার আমি সেটুকুই বলবো। আমি ওই জ্ঞান দেওয়ার জন্যে, আমি কত জানি এটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে আসিনি। আমি এইসব ডেভিয়েশন রেশিও, শার্প রেশিও, এসব আলফা বিটা অ্যানালিসিস আপনাদের বোঝাতে যাব না। যাই হোক, যারা নতুন চাকরি করেছেন, যাদের বয়স 20 থেকে 30, তাদের অবশ্যই সঞ্চয় মোট আয়ের 50-30 রেশিওর 20% সেভিংস করতেই হবে, করতেই হবে। সব শখ আহ্লাদকে কন্ট্রোল করে 20% আপনাকে সেভিংস করতেই হবে, যদি আপনি ধনবান হতে চান, যদি আপনি আর্থিক স্বাচ্ছন্দ্য বা যেটা আমরা বলছি ফিনান্সিয়াল ফ্রিডম চান। তাহলে আপনাকে 20%, 4,000, 20,000 আয় করলে 4,000, 40,000 আয় করলে 8,000, 50,000 আয় করলে 10,000 সেভিংস করতেই হবে। এবং এই যে করবেন, আপনার কতগুলো গোল থাকবে। প্রথম গোল, একটা ছোট্ট মাথা গোঁজার বাড়ি করতে হবে। তার জন্যে 10-15 বছরের পরিকল্পনা নিয়ে 7 থেকে 10 বছরের ভিতর আমি একটা বাড়ি করতে চাই। তাহলে সেই রকম একটা নিরাপদ মিউচুয়াল ফান্ড করতে হবে, যেখানে চক্রবৃদ্ধি হতে হতে আমি আমার এক্সপেক্টেড একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো পয়সা জমাতে পারি। আর সবচেয়ে বড়টা হচ্ছে, আমরা তো সবাই বয়স বাড়বে, আপনি তো চিরকাল চাকরি বা ব্যবসা করবেন না, তাহলে রিটায়ারমেন্ট বেনিফিট, এটা হচ্ছে সবচেয়ে বড়। আজকের থেকে ভাবতে হবে, চাকরি শেষ হওয়ার সময় ভেবে আর কিচ্ছু হবে না, যে আজকে আমার যে স্বাচ্ছন্দ্য, যে লাইফস্টাইল, আপনি 1 লাখ টাকা আয় করলে 1 লাখ টাকার যে লাইফস্টাইল, আপনি 40,000 টাকা আয় করলে আপনি যেভাবে জীবনযাত্রা করেন, যিনি 20,000 টাকা আয় করেন তিনি যেভাবে জীবনযাত্রা করেন, 60 বছর বাদেও যেন, যখন চাকরি থাকবে না বা কর্মক্ষমতা কমে যাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তখনও যেন আপনি ঠিক সেইভাবেই জীবন কাটাতে পারেন। তাহলে এমন একটা আয় করতে, সঞ্চয় করতে হবে যেটা ইনফ্লেশনকে বিট করে যে টাকাটা হবে সেটা আজকের জীবনযাত্রাকে আমার প্রদান করতে পারবে। তার কারণ আজকে যেটা 40,000-এ হচ্ছে, নিশ্চয়ই 30 বছর বাদে 40,000 টাকায় এই জীবনযাত্রা আমি করতে পারবো না। তাহলে আমার অন্তত হয়তো 80,000 টাকা মাসে আয় হয়, এমনভাবে আমাকে সঞ্চয়টা করতে হবে। সেই পরিকল্পনাগুলো আমরা এরপরে আরও বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। যেভাবে বিভিন্ন বন্ধু সাড়া দিচ্ছেন, কমেন্টস করছেন, সাজেশান চাইছেন, তাতে আমি খুবই উৎসাহিত। আমার খুব ভালো লাগছে যে এই অবসর সময় এই কাজটুকু করে কিছু মানুষের অন্তত উপকার করতে পারছি, কিছু মানুষকে সচেতন করতে পারছি। অতএব এ নিয়ে এখন অসংখ্য আলোচনা করব ধীরে ধীরে বিভিন্ন ফেজে। তাহলে আজকে আমাদের যে আলোচনা দাঁড়ালো সেটা হচ্ছে, আপনার সঞ্চিত টাকা, ধরুন বোনাস বা কোনো সোর্স থেকে বা বাবার কাছ থেকে, বাবার মৃত্যুর পরে বাবার সঞ্চয় 1 লাখ টাকা পেলেন, সেটা আপনি খাটাবেন না। সে 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, সেটা ব্যাংকে রেখে দিন। যে রেট অফ ইন্টারেস্টে যা টাকা পাবেন, সেইটে মাসিক সুদ হিসেবে যেটা পাবেন সেটা আপনি সিপে ইনভেস্ট করুন। আপনার সঞ্চয় আসলটা সুরক্ষিত থাকুক।
আর সিনিয়র সিটিজেনদেরও তাই বলছি, যে টাকাটা আপনাদের দৈনন্দিন জীবন যাত্রায় লাগে না, ব্যাংকে পড়ে আছে, সেই টাকার সুদটুকু শুধু নিন, নিয়ে মিউচুয়াল ফান্ডে খাটান। এই মোটামুটি আজকে বলতে এসেছিলাম। আশা করি আপনারা, যারা ভালো লাগছে তারা লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।